ক্লাস 10-এ যারা মাধ্যমিক 2021 পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে কিছু ফিজিক্যাল সায়েন্সে যে ফিজিক্সের পোর্শন আছে পদার্থবিদ্যা সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। এগুলো শুধুমাত্র প্র্যাকটিসের জন্য 2021 মাধ্যমিকের কথা মাথায় রেখে। তো তোমরা গাণিতিক সমস্যাগুলো ভালো করে বুঝে নেবে এবং ভালো করে করে নেওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো গাণিতিক সমস্যা বুঝতে করানোর পর তোমাদের অসুবিধা হয় বুঝতে, সেক্ষেত্রে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো শুরু করি। আমি কিছু গাণিতিক সমস্যা লিখে রেখেছি। তো প্রথম যে গাণিতিক সমস্যা, 42 ওহম রোধের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চালনা করলে 30,000 ক্যালোরি তাপ উৎপন্ন হয় কত সময়টা কত? তো উৎপন্ন তাপের ক্ষেত্রে তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটা একটা করে মুছে দেবো। তোমরা প্রথমটা লিখে নেবে। তাহলে দেওয়া আছে, আমি এখানে লিখে রাখছি, আর দেওয়া আছে 42 ওহম, কারেন্ট দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, উৎপন্ন তাপ দেওয়া আছে 30,000 ক্যালোরি, এই তিনটে দেওয়া আছে। তাহলে টাইম কত লাগবে? তো প্রথম অঙ্কটা আমি মুছে দিচ্ছি, তোমরা ঠিক করে প্রবলেমগুলো লিখে নেবে এবং আস্তে আস্তে করবে। তো প্রথম অঙ্কটা দেখা যাক। তাহলে টি বার করতে হবে, সময় কত। আমি প্রথমটা মুছে দিলাম, এখানে করাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো উৎপন্ন তাপের যে সূত্রটা আমরা জানি, সলিউশন 1 নম্বরের H = I² RT / J। আমরা জানি এটা হচ্ছে জুলের সূত্র, H = I² RT / J। তো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে T সমান আসছে, T কত আসছে? H × J। H টা কত দিয়েছে? মানটা বসাই 30,000, J হলো 4.2 বাই I² কত হবে? তাহলে 5 দিয়েছে I এর মান, তাহলে I² হলো 25, আর এর মান দিয়েছে 42। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে কত চলে আসছে? এটা হলো 10, একটা শূন্য কেটে গেল, মানে 3000 বাই 25। উত্তর বেরোবে সেকেন্ডে। ভাগ করলে যেটা আসে সেটা তোমরা লিখে নেবে, ঠিক আছে? ক্যালকুলেশন করছি না, ভাগটা তোমরা নিজেরাই অবশ্যই করে নিতে পারবে, খুবই সহজ ব্যাপার। এটা কত আসবে হিসাব মতো? মানে 40, 120 আসছে মোস্ট প্রবাবলি। 1000 হলে হতো 40, 3000 হলে 120। আমি লিখে রাখলাম 120 সেকেন্ড, মানে 2 মিনিট। ছবিটা পরিষ্কার আসছে আশা করি। তাহলে 2 মিনিট সময় লাগবে আমাদের এখানে উৎপন্ন তাপ 3000 ক্যালোরি পেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরের যে গাণিতিক সমস্যা, একটু ক্যালকুলেটরটা নিয়ে নিলাম। এরপরের যে গাণিতিক সমস্যা, একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 15 মিনিট ধরে চললে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়, তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? তাহলে কি দেওয়া আছে? অ্যাম্পিয়ার দেওয়া আছে, I দেওয়া আছে 0.5, টাইম দেওয়া আছে 15 মিনিট, আর তাপ দেওয়া আছে হচ্ছে 525 ক্যালোরি। তাহলে বিভব প্রভেদ কত বার করতে হবে? তো দ্বিতীয় সলিউশন আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি। তোমরা অঙ্কগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে, ঠিক করে নিয়ে প্রবলেমগুলো ভালোভাবে করে নেবে। আমি এবার থেকে তোমাদের গ্যাসের আচরণটা এখনো রিভিশন করাইনি, গ্যাসের আচরণ বা গ্যাসের ধর্ম, তো সেটা করাবো। তার আগে কিছু গাণিতিক সমস্যা যদি করিয়ে দিই। 2 নম্বর, H = আমরা জানি, দেখো I² RT / J। তো আমরা এখান থেকে কিভাবে একদম বিভব পার্থক্য বার করব? V মানে IR, তো এটাকে আমি লিখতে পারি I × IR × T / J। এভাবেও লিখতে পারি, কারণ I কে লিখলাম কি I × I × R। এবার IR কেন লিখলাম? কারণ IR মানে V, তাহলে V IT, এটা হলো V IT / J। ওকে, তাহলে আমাদের V বার করতে হবে। তাহলে V সমান কত চলে এলো? H × J / IT।
মানগুলো বসিয়ে দিই। এইচ কত বলেছে 525, যে হলো 4.2 বাই আই কত 0.5, টাইম বলেছে 15 মিনিট, মিনিটকে সবসময় সেকেন্ডে করে নিতে হবে, মানে 900। ওকে, তাহলে এটা কত চলে আসছে আমরা দেখে নেবো। তোমরা হাতে করবে, আমি ক্যালকুলেটরে করে নিই, সময় নষ্ট হবে নাহলে। 525 ইন্টু 4.2 তোমরা হাতে করে নেবে, ডিভাইডেড বাই 0.5 ইন্টু 900, 4.9 ভোল্ট। বিভব পার্থক্য চলে গেল 4.9 ভোল্ট। একটা ভাবে করতে পারতাম, আই স্কয়ার আর টি বাই জে থেকে 8টা বার করলাম, দিয়ে ভি সমান আই আর, তাও চলতো। দ্বিতীয় প্রসেসটাও চলবে, এটাও চলবে। যেটা ভাবে আমি এটা শর্ট নিয়মে করলাম, একবারে ভি বেরোলো, তাহলে ওখানে কি করতে হতো, আগে রোধটা বার করে নিতাম, এখানে এইচ বসিয়ে দিতাম, আই বসিয়ে দিতাম, টি বসাতাম, যে আর পেলাম, দিয়ে ভি সমান আই আর, আই দেওয়া আছে, আর পেয়ে গেছি, গুণ করতাম, উত্তরটা চলে আসতো। আমাদের উত্তর হলো, আগেরটা হলো 2 মিনিট, এটা হলো 4.9 ভোল্ট। ঠিক আছে, তো দুটো অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। অঙ্ক দুটো কমপ্লিট করার পর মুছে দিই, 3-টা যাবো। নেক্সট প্রবলেম 3। একটি হিটারের গায়ে লেখা আছে 1000 ভোল্ট 500 ওয়াট, 100 ভোল্টে যুক্ত করলে বিভব প্রভেদ, ক্ষমতা 100 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে ক্ষমতা কত হবে, রোধ কত হবে। হিটারের রেটিং যেটা দেওয়া আছে, হিটারের রেটিং দেওয়া আছে 1000 ভোল্টে যুক্ত করলে তার ক্ষমতা হচ্ছে 500 ওয়াট। তাহলে ভি হচ্ছে কত, 1000, পাওয়ার হচ্ছে কত, 500। তাহলে এখান থেকে হিটারের রোধ বার করি, R সমান ভি স্কয়ার বাই পি, তাহলে 1000 স্কয়ার বাই 500 ওম। কত চলে এলো, 1000 ইন্টু 1000 বাই 500 মানে 2000। তাহলে হিটারের রোধ চলে এলো 2000 ওহম। তাহলে এটা হলো হিটারের রোধ। চেয়েছে আমাদের উত্তরে, তো লিখে দিলাম হিটারের রোধ এত। নেক্সট বলেছি কি, ক্ষমতা কত হবে 100 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে। সুতরাং 100 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে হিটারের ক্ষমতা হবে, পি ড্যাশ লিখলাম, একটা পি ছিল, ভিটা কত বলেছে 100, তাহলে 100 সূত্র কি, এই সূত্রটাই পি কাজটা আমি লিখে নিচ্ছি, ভি স্কয়ার বাই আর। কত ভোল্ট বলে দিয়েছে 100 ভোল্ট। রোধ কিন্তু পাল্টাবে না, রোধ কিন্তু যেটা গায়ে লেখা থাকবে, হিটারের গায়ে যেটা লেখা আছে সেখান থেকেই আমরা রোধটা নির্ণয় করব। এবং 100 ভোল্টে যুক্ত করলে ভোল্টটা কত, তাহলে 100 স্কয়ার, রোধ কত বেরিয়েছে 2000, তাহলে 100 1 2 3 4 বাই 2000, তাহলে 5 ওয়াট। তাহলে 100 ভোল্ট লাইনে যুক্ত করলে হিটারের রোধ হবে 5 ওয়াট। ঠিক আছে, অঙ্কটা আমরা শেষ করে ফেলেছি, তোমরা ঠিক করে বুঝে নেবে। তাহলে 1000 ভোল্টে যখন যুক্ত আছে তখন সে কত, ম্যাক্সিমাম তার ওয়াট কত 500, ম্যাক্সিমাম 1000 ভোল্টে যুক্ত করলে সে প্রতি সেকেন্ডে 500 জুল শক্তি
উৎপন্ন করছে বা ব্যয় করছে, যাই বলি না কেন। তো সিমিলারলি 100 ভোল্টে করলে নিশ্চয়ই অনেকটা কম হবে, কারণ পাওয়ারটা ভি স্কোয়ারের সমানুপাতিক। তাহলে ভোল্টেজটা যত কমবে পাওয়ারটাও কমবে। 1000 ছিল 500, 100 মানে 10 গুণ কমেছে, ভি স্কোয়ার যেহেতু, তাই ওটা 100 ভাগ হয়ে গেল। ক্ষমতাটা 100 ভাগ হবে, যেহেতু বিভবটা 10 ভাগ কমে গেছে। এরকমভাবে আমরা যুক্তি দিয়ে উত্তরটা পেয়ে যেতেই পারি। আচ্ছা, নেক্সট চলে আসি পরের সমস্যাটা। বর্তনী চিত্র দেওয়া আছে, তোমরা ঠিক করে এঁকে নেবে। 4 ওহম, 4 ওহম, 6 ওহম, আর এখানে হচ্ছে 6 ভোল্ট। কি বার করতে হবে? তুল্য রোধ কত আর প্রত্যেকটার কত কারেন্ট যাচ্ছে। তো প্রত্যেকটা কারেন্ট বললাম, তার মানে এখান থেকে যে কারেন্টটা আসছে সেটা হলো আই। ব্যাটারি থেকে আই কারেন্ট বেরোচ্ছে, প্লাস থেকে কারেন্ট বেরোয়, নির্গত হয়, সেটা গেল। তাহলে 4 ওহমের ভেতর দিয়ে আই গেল। আই এখানে কি দুটো ভাগ দেখতে পাচ্ছি, এদিকে একটা এদিকে একটা, তাহলে এখানে গেল I1, এখানে গেল I2। আচ্ছা, তুল্য রোধ তাহলে কত হবে? দেখো এখানে 4 ওহম আর 6 ওহম, এই 4 ওহম আর 6 ওহম কিসে আছে? সমান্তরাল সমবায় যুক্ত। তার সঙ্গে এই 4 ওহমটা আছে শ্রেণী সমবায় যুক্ত। তার মানে 4 ওহম প্যারালাল, এটা হচ্ছে 4 নম্বরের উত্তর, 6 ওহম। তাহলে এই দুটোর সুতরাং এদের তুল্য রোধ যেভাবে লিখবো পরীক্ষায় সেভাবে লেখার চেষ্টা করবে, যদি পরীক্ষায় প্রশ্নটা আসে। ধরলাম 8, তাহলে 8টা কত হবে? 4 গুণ 6 বাই 4 যোগ 6, 4 গুণ 6 বা এরকম করেও করতে পারো, কিংবা 1/r ইকুয়ালস টু 1/4 প্লাস 1/6, সেখান থেকেই চলে এলো 4 গুণ 6, উপরটা 4 যোগ 6, তাহলে চলে এলো 24/10 মানে 2.4। 2.4 ওহম হলো এইটার তুল্য। তার মানে জিনিসটা কি, এইখানে আছে 4 ওহম, এই দুটো মিলে পেলাম কত ওহম? 2.4 ওহম। তাহলে এরা দুজন কিসে আছে? একটাই লাইন, মানে শ্রেণী সমবায় আছে। আমরা কি করলাম? এই দুটো বিন্দুর মধ্যে সাপোজ পি আর কিউ, তাহলে পি কিউ এর তুল্য রোধটা কত বেরোলো? আর এর মানটা এখানে বসিয়ে দেওয়া হলো পি আর কিউ এর মধ্যে, দিয়ে ব্যাটারিটা যেভাবে যুক্ত ছিল থাকলো 6 ভোল্ট। এখান থেকে কারেন্ট আসছে আই। তাহলে অতএব মোট, সুতরাং এরা দুজন কিসে আছে? 4 ওহম ও 6 ওহম, সরি 4.2 ওহম, সরি 4.2 না, কথা 2.4, ভুল লিখতে ভুল করলাম, 2.4 ওহম শ্রেণীতে যুক্ত। সুতরাং বর্তনীর তুল্য রোধ কত আসবে? 4 যোগ 2.4 মানে 6.4 ওহম। ঠিক আছে, তাহলে বর্তনীর তুল্য রোধ পেয়ে গেছে আমরা 6.4 ওহম। তাহলে এটা দুজন মিলে তুল্য হয়েছিল 2.4, তার সঙ্গে 4 আছে, 4 এর সঙ্গে 2.4টা শ্রেণীতে, তাহলে মোট হয়ে গেল 6.4 ওহম। আচ্ছা, কারেন্ট গুলো বার করতে হবে। আচ্ছা, তাহলে আই কত? অতএব আই সমান ভি বাই আর, ভি হলো 6 বাই 6.4 অ্যাম্পিয়ার। 6 বাই মানে 60 বাই 64, 60 বাই 64, 15 বাই 16, 15 বাই 16 রাখলাম, 0.93 মতন আসছে। তাহলে আই পেয়ে গেলাম। ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোলো আই, সেটা কোথায় যাচ্ছে? 4 ওহম। তাহলে I1 টা বার করতে হবে। এরপর আমাদের প্রত্যেকটার প্রবাহ মাত্রা বার করতে বলেছে। তাহলে I1 টা হবে, অতএব 4 ওহম, এই 4 ওহম রোধের ছবি ফলো করো ভালো করে, প্রবাহ মাত্রা
ছবিতে দেখতে পাচ্ছি। আর 4 ওহম দিয়ে কত গেছে, এই 4 ওহমটা দিয়ে গেছে I সমান 15/16 অ্যাম্পিয়ার। অবশ্যই দশমিকে লিখে দেবে উত্তরটা, দশমিকে কিন্তু লিখতে হবে ভাগ করে। 0.9375 আসছে, লিখলাম না। আচ্ছা, এই 4 ওহমের কত, I1 টা কত, এই 4 ওহমের প্রবাহ মাত্রা I1 সেটা কত, এটা মানটা যদি আলাদা দিত তাহলে ভালো হতো, দেয়নি যখন কিছু করার নেই। তাহলে I1 টা কত হবে, মূল প্রবাহ মাত্রা এরকম যদি সমান্তরালে যুক্ত থাকে, মূল প্রবাহ মাত্রা কত আসছে, ভাগ হওয়ার আসছে আগে I, সেটা দুটো ভাগ হয়ে গেছে। সূত্র কি, দুটো যদি থাকে তাহলে বিপরীত রোধ, দেখ এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, কি করতে হবে, মোট কারেন্টকে উল্টো দিকে রোধ বাই মোট রোধ, 15/16 গুণ 6/10, 15/16 মানে 90/160 মানে 45/80। আর কাটাকুটি করা যাবে, 45/80 5 দিয়ে কাটলে হচ্ছে 9, 5 18, 5 16 80, 9/16। তাহলে এখানে চলে গেল 9/16 অ্যাম্পিয়ার। তাহলে I2 মানে 6 ওহমের যেটা, I2 টা কত, মোটটা I এলো, তাহলে এখান থেকে সমতুল্য যাচ্ছে I - I1, মোট কারেন্ট হলো I, তাহলে এখান দিয়ে চলে গেছে I1, তাহলে বাকিটা কত, I2 টা কত, I - I1। বা এই সূত্র দিয়েও করা যেতে পারতো, 15/16 বিয়োগ 9/16 মানে 6/16 মানে 3/8। তাহলে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কত প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা আমরা খুব সহজেই এখানে নির্ণয় করে ফেলেছি। তো কি করে আমরা যখন বর্তনীতে ভাগ হবে তখন কি করে প্রবাহ মাত্রাটা নির্ণয় করব, প্রত্যেকটা রোধ, ম্যাক্সিমাম তোমাদের দুটো রোধ দিতে পারে, এটা অঙ্কটা দিলে অনেক কঠিন অঙ্ক হয়ে গেছে, তাও শিখে রাখতে হবে। মাধ্যমিক 2021-এর কথা মাথায় রেখে টাইম আছে, আমি সব পড়িয়ে দিয়েছি, এবার অঙ্কগুলো প্র্যাকটিস করাও ভালো করে, ভিডিও তৈরি করব, তোমরা অঙ্কগুলো অবশ্যই ভালো করে প্রত্যেকে করবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, নিশ্চয়ই করবে সেটা আমি জানি, তো তার জন্যই প্র্যাকটিস। আচ্ছা, 5 নম্বর অঙ্কে যাবার পর কোনো জায়গায় যদি আমি হিসেবে ভুল করি, ওটা করেই থাকি মাঝে মাঝে, তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানাবে যদি কোথাও তোমাদের ডাউট লাগে বা ভুল ক্যালকুলেশন করে ফেললাম সেটা মনে হয়। 5 15 সেমি দীর্ঘ 0.15, তাহলে লেন্থ বলেছে 15 সেমি, সরি 25 সেমি, ভুলই পড়ি সবসময়। আর এরিয়া বলে দিয়েছে, ক্ষেত্রফল বলেছে 0.15 বর্গ সেমি, 0.15 বর্গ সেমি। একটি তারের প্রান্তীয় বিভব প্রভেদ ভোল্টেজ বলে দিয়েছে 5 ভোল্ট, প্রবাহ মাত্রা বলেছে 2 অ্যাম্পিয়ার, প্রবাহ মাত্রা বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার। তাহলে রোধ কত, রোধ কত বার করব, রোধ থেকে রোধাঙ্ক কত বার করব, এটাই ফাইনালি বার করতে হবে, এটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক কোথায় থাকে, রোধের সূত্রে থাকে, তাহলে আগে রোধটা বার করতে হবে, তারপরে রোধাঙ্ক বার করতে হবে। তো আর মানে হচ্ছে V/I, ভি দিয়েছে কত 5, I দিয়েছে কত 2, মানে 2.5 ওহম রোধ পেয়ে গেলাম। এবার আর মানে কি জানি, রো L/A, আর কত মিলিয়েছে 2.5, রো L কত দেওয়া আছে 25 সেমি, এরিয়া দেওয়া আছে 0.15, তাহলে রো কত চলে এলো, রোধাঙ্ক কত, রোধাঙ্ক চলে এলো 25, 2.5 ইন্টু 0.15 বাই 25, তাহলে 10 কেটে 10 হলো, তাহলে 0. একটা দশমিক সরে যাবে 0.15, সিজিএস এ করছি তাহলে ওহম সেন্টিমিটার, 0.015 ওহম সেন্টিমিটার। অঙ্কটা আমরা করে ফেললাম। তাহলে আগে রোধ বার করলাম, সেখান থেকে আমরা কি নির্ণয় করলাম, আর ইকুয়ালস টু আমরা জানি রো L/A, সেই সূত্র কাজে লাগিয়ে
তারের উপাদানের রোধাঙ্ক কত, আমাদের কি দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, বিভব প্রভেদ দেওয়া ছিল, কারেন্ট। এই দুটো কাজে লাগিয়ে আমরা বার করে নিলাম রোধের মান। রোধের মানকে কাজে লাগিয়ে এই সূত্র থেকে বার করলাম রোয়ের মান। সূত্রগুলো নিয়ে ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, খেলা করতে হবে, তবেই কিন্তু অঙ্ক শেখা যাবে। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক কিন্তু কঠিন নয়, কিন্তু সূত্রগুলো আয়ত্ত করতে হবে এবং অঙ্ক করা শিখতে হবে। তার জন্যই আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আমরা করব, আরো 6টা অঙ্ক। তো আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি আবার। তো প্রথম যে প্রশ্ন দিয়েছে দেখো, x 92a থেকে yz 218 উৎপন্ন হয়েছে, একটা আলফা উৎপন্ন হয়েছে তার সঙ্গে, তাহলে z আর এর মান কত? তো এখানে আলফা মানে হচ্ছে 2 4 হিলিয়াম নিউক্লিয়াস। আমরা কি জানি, তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা এই দুটো সংরক্ষণ হয়, মানে বাঁ দিকে যত হবে ডান দিকেও ততই হতে হবে। তাহলে আমরা লিখতে পারি z আর এটা নির্ণয়, তোমরা প্রশ্নগুলো লিখে নেবে ঠিক করে, মুছলাম একটা। তাহলে এখানে আমরা লিখতে পারি এদিকে মোট পরমাণু ক্রমাঙ্ক কত, z + 2, এদিকে কত আছে 92, তাহলে z পেয়ে গেলাম কত, 90, তাহলে z এর মানটা হলো 90। সিমিলারলি যদি ভর সংখ্যা সংরক্ষণ করি, a সমান ডান দিকে হচ্ছে a, বাঁ দিকে কত কত আছে, উপরে 218 প্লাস 4 মানে 222, তাহলে a চলে এলো কত, 222। তাহলে আমাদের যে আর এটা নির্ণয় করতে দিয়েছিল সেই দুটো আমরা নির্ণয় করে ফেললাম। নেক্সট গাণিতিক সমস্যায় যাব। বলে দিয়েছে সমতল দর্পণ থেকে সামনে 10 সেমি দূরে একটা বস্তু আছে, যদি দর্পণ থেকে দর্পণের দিকে 3 সেমি বস্তুটা সরে যায়, তাহলে প্রতিবিম্বের সরণ কত হবে? তোমরা ঠিক করে লিখে নেবে, দুটোই মুছে দিচ্ছি। তাহলে দর্পণ থেকে বলেছিল 10 সেমি দূরে, তাহলে এই যদি দর্পণ হয়, তার থেকে ধরলাম এখানে অবজেক্ট আছে বস্তু, এই দূরত্বটা বলে দিয়েছিল 10 সেমি। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? সমতল দর্পণ থেকে বস্তু আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে ঠিক এর ভেতরে। এটা অবজেক্ট আই ও ইমেজ, তাহলে এটা হচ্ছে প্রতিবিম্ব। এটা দূরত্ব 10 সেমি হবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দর্পণটাকে বাড়িয়ে দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে একটু দর্পণের দিকে সরে আসছে আরো 3 সেমি, মানে এরকম জায়গায় চলে আসছে বস্তু। তাহলে 3 সেমি মানে 10 বিয়োগ 3 মানে 7 সেন্টিমিটার। তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্ব একটু কাছে চলে আসবে, এটার অবস্থান O1, তাহলে এটা হবে I1, তাহলে এটা হবে 7 সেন্টিমিটার, মানে আমাদের প্রতিবিম্বটা এখন এখানে চলে আসছে। তার মানে প্রথমে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার, আর পরে সেটা কত হয়েছে 7 সেমি। তাহলে কতখানি সরণ হয়েছে? যদি বস্তুর সাপেক্ষে ভাবি তাহলে একরকম, দর্পণের সাপেক্ষে ভাবি একরকম। আগে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব ছিল হচ্ছে 20, আর এখন বস্তু থেকে দূরত্ব 14, তাহলে বস্তুর সাপেক্ষে সরণ হচ্ছে 6 সেমি, আর দর্পণের সাপেক্ষে সরণ হচ্ছে 3 সেমি। আর পরে হয়েছে
পরে হয়েছে দূরত্ব হয়েছে 7 সেমি। সুতরাং বস্তুর সাপেক্ষে সরণ, বস্তু থেকে দূরত্ব আগে ছিল, বস্তু থেকে দূরত্ব ছিল 20 সেমি, এখন বস্তু থেকে 7 7 14 সেমি, তাহলে 20 বিয়োগ বস্তুর সাপেক্ষে সরণ 20 বিয়োগ 14 মানে 6 সেমি। আর দর্পণ থেকে আগে কত দূরে ছিল? দর্পণ থেকে প্রতিবিম্ব ছিল 10 সেমি দূরে, এখন 7 সেমি। তাহলে দর্পণের সাপেক্ষে সরণ আগে ছিল 10, পরে হয়েছে 7, তাহলে হচ্ছে 3 সেমি সরে এসেছে 3 সেমি। তাহলে দুটো উত্তরই লিখে দিতে হবে, যেহেতু এখানে বলে দেওয়া নেই প্রতিবিম্বের সরণটা কার সাপেক্ষে পরিমাপ করতে হবে, তাহলে উত্তরটা দুটোই তোমরা অবশ্যই লিখে দেবে। ঠিক আছে, তো ভালো একটা অঙ্ক করলাম ছোটোর মধ্যে, ঠিক করে করে নেবে। এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। এক্স দিয়েছে, তাতে একটা আলফা বেরোলো, একটা বিটা বেরোলো, একটা আলফা বেরিয়ে পেয়েছি ওয়াই, বিটা বেরিয়ে পেয়েছি জেড, আবার বিটা বেরিয়ে পেয়েছি এম। তাহলে এক্স এম এর সম্পর্ক কি আর ওয়াই জেড এর সম্পর্ক কি? আশা করি তোমরা সকলেই জানো কি হবে, তাও আমরা দেখে নিই। আচ্ছা, আলফা মানে কত? 2 4, বিটা মানে হচ্ছে -1 0 -1 0। তাহলে আমি উপরটা মুছে দিচ্ছি, এখানেই করবো। করা যাক। তাহলে এ ছিল 7 14, তাহলে x ছিল হচ্ছে 7 আর 14। এর থেকে তাহলে y হচ্ছে কি একটা আলফা বের হচ্ছে। আলফা বের হলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, ভর সংখ্যা 4 কমে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমেছে, তার মানে এটা হবে 5, ভর সংখ্যা 4 কমে, তাহলে এটা হবে 10 মাইনাস আলফা। তারপরে কি একটা বিটা বেরিয়ে পেয়েছি জেড। বিটা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক একবারে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে ভর সংখ্যা 10ই থাকবে, আর এটা 1 বেড়ে যাবে, মানে হবে 6। এগেন একটা বিটা বেরোচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়বে, ভর সংখ্যার পরিবর্তন হবে। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ চিত্র। তাহলে ছিল 14, আলফা বেরোলো, পরমাণু ক্রমাঙ্ক কমলো 2, ভর সংখ্যা কমলো 4, বিটা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক বাড়লো 1, ভর সংখ্যা পাল্টাবে না, বিটা বেরোলে পরমাণু ক্রমাঙ্ক আরো 1 বাড়লো, ভর সংখ্যা পাল্টাবে না। তার মানে x আর z, x আর m দুটোরই পরমাণু ক্রমাঙ্ক সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? উত্তরটা কি লিখবো? যেহেতু x ও m এর পরমাণু ক্রমাঙ্ক সমান, সুতরাং এরা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে। আচ্ছা, আর বলেছিল ওয়াই জেড এর সম্পর্ক। ওয়াই জেড এর ক্ষেত্রে দুটোরই ভর সংখ্যা সমান, তাহলে এরা আইসোবার। যেহেতু ওয়াই জেড এর ভর সংখ্যা সমান, সুতরাং এরা পরস্পরের আইসোবার। তাহলে প্রথমটা হলো আইসোটোপ, পরেরটা হলো আইসোবার। যেহেতু ভর সংখ্যা সমান, তাহলে আগেরটা ছিল পরমাণু ক্রমাঙ্ক সমান,
তাই তারা হয়েছিল আইসোটোপ, আর যেহেতু ভর সংখ্যা সমান তাই হয়েছে এরা আইসোবার। ঠিক আছে, প্রশ্নটা আমরা করে ফেললাম। নেক্সট প্রশ্নে যাব। একটি পদার্থের রোধাঙ্ক দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, কত দৈর্ঘ্যের এল বার করতে হবে, রোধ হবে 1 ওহম। তাই রোধের সূত্র আমরা জানি, নয়টা কি দেওয়া আছে, রোধাঙ্ক দেওয়া আছে 8 × 10⁻⁶, রেডিয়াস দেওয়া আছে 0.2 সেন্টিমিটার, রোধ দেওয়া আছে 1 ওহম। এল কত বার করতে হবে? তো আমরা কি জানি, রোধের সূত্র কি, R = ρl/a, R = ρl/a বা R = ρl/ক্ষেত্রফলের সূত্র পাই r²। এখান থেকে আমরা দেখো কি কি জানি, রোধের মান জানি, রোধাঙ্ক জানি, আর জানি, পাই এর মান তো জানি, এল বার করতে হবে। তাহলে এল চলে এলো কত, পাই r² ক্যাপিটাল R বাই রো। তাহলে পাই ইনটু আর দিয়েছে কত, 0.2 স্কয়ার, ক্যাপিটাল আর কত দিয়েছে 1 ওহম, বাই রোধাঙ্ক দিয়েছে 8 ইনটু 10⁻⁶, এত সেন্টিমিটার। যেহেতু সিজিএস এ করছি উত্তরটা সেন্টিমিটারে বেরোবে, ক্যালকুলেটরে করে ফেলছি, তোমরা হাতে কলমে করবে। তাহলে পাই ইনটু 0.2 ব্যাসার্ধ স্কয়ার, 1টা লেখার দরকার নেই, 8 ইনটু 10⁻⁶, 15,707.96, এটা আসছে 15,000, এটা আসছে 15,707 এখানে লেখা থাকে 9.6 সেন্টিমিটার, মানে 15,000 বা 157.07 মিটার। 0.8 করে দেওয়া যেতে পারে, 9.6 যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য হলো কত, 157.08 মিটার দৈর্ঘ্যের তারের রোধ হবে 1 ওহম। মানগুলো বসিয়ে দিয়ে হিসাবটা করা হলো, একটু দেখে নেবে ক্যালকুলেশনটা। আমি করছি ক্যালকুলেটরে, আশা করি ভুল হবে না, তাও দেখে নেবে। মুছে দিই, তোমরা করে নেবে। এরপর চলে আসি নেক্সট প্রবলেম 10। থোরিয়াম থেকে লেড পাওয়া গেছে, কতগুলো আলফা বিটা পাওয়া যাবে? তো আমাদের বলেছি পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা। ইকুয়েশনটা আমি এইভাবে লিখি, সোডিয়াম 90 230, লেড 82 206, ধরলাম এক্স খানা আলফা, আর বিটা পাওয়া যাবে ওয়াই খানা, বিটার নিচে -1 উপরে 0 ইলেকট্রনের মতো। তাহলে এখানে x y এর মানটা, x মনে করি x খানা আলফা বেরোবে আর y খানা বিটা বেরোবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক সংরক্ষণ করে পাই কি পাই, বাঁ দিক আর ডান দিক সমান হবে, ডান দিকে 90 সমান 82 যোগ 2 নিচে x খানা, তাহলে 2x প্লাস y আছে -1, তাহলে -y, মানে 2x মাইনাস y সমান হচ্ছে এদিকে গেলে 8। এটা এক নম্বর। আর ভর সংখ্যা সংরক্ষণ করে পাই
কত পাই ভর সংরক্ষণ করে এদিকে হলো 230 সমান 206 প্লাস 4 আছে x খানে তাহলে 4x আর y আছে 0 খানে মানে প্লাস 0 তাহলে x চলে এলো 24/4 মানে 6 তাহলে x এর মান 6 তাহলে y কত বেরোবে তাহলে y বেরোচ্ছে 6 দুগুণে 12 বিয়োগ 8 6 দুগুণে 12 বিয়োগ 8 মানে 4 তাহলে অতএব 4টি আলফা 6টি আলফা এবং 4টি বিটা নির্গত হবে উত্তরটা লিখে দেবো আমরা এবার সুতরাং উত্তরটা কি দাঁড়ালো অতএব 6টি আলফা ও 4টি বিটা নির্গত হবে ঠিক আছে খুব ভালো প্রবলেম করতে হয় ভালো করে পরবর্তী যে গাণিতিক সমস্যা আছে আলো থেকে আবার একটা এটা মুছে নেওয়া যায় প্রবলেমগুলো তোমরা ভালো করে করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে অবশ্যই বলছে একটি কাঁচের স্ল্যাবে তলের সাথে তলের 30 ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলো তাহলে প্রতিফলিত তলে 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে আপতন কোণটা 30 ডিগ্রি যদি বলতে তলে 30 ডিগ্রি কোণে তলের সাথে 30 ডিগ্রি কোণে তাহলে তলের সঙ্গে 30 ডিগ্রি হতো তলের কোণটা কিন্তু তলে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে মানে আপতন কোণটা 30 তো কি বলেছে একটা কাঁচের স্ল্যাব এটা এয়ার কিছু বলেছে মানে ধরে বলেনি মানে বায়ু ধরলাম এটা কাঁচ একটা আলোক রশ্মি এসে পড়লো আপতন কোণ 30 ডিগ্রি দিয়ে বলেছে প্রতিফলিত আর প্রতিসৃত রশ্মি 90 ডিগ্রি কোণ করে তাহলে প্রতিফলিতটা কেমন হবে প্রতিসৃত কেমন হবে এদের মধ্যবর্তী কোণটা বলেছে 90 ডিগ্রি তাহলে দেখো আমরা যদি দিয়ে মিউ কাঁচের তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক 1 কাঁচেরটা ধরলাম মিউ মিউটা কত বার করতে হবে কাঁচের স্ল্যাবে উপাদানের প্রতিসরাঙ্ক কত তাহলে এটা যদি 90 হয় আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ সমান তাহলে এটাও 30 তাহলে এটা কত হলো 60 আর 30 হলো 60 বলছি 90 আর 30 হলো 120 তাহলে বাকিটুকুনি হচ্ছে আমাদের ডিগ্রি অ্যাকচুয়ালি আপতন কোণটা 60 ডিগ্রি করে এটা 60 তাহলে এটা হচ্ছে 60 কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিলাম আমি 30 ডিগ্রি দিয়েছিলাম 60 ডিগ্রি করে তাহলে 60 হলে এটা 60 তাহলে এটা করে থাকলে কত 30 ওটা কাঁচের স্ল্যাবের সঙ্গে ছিল মনে হয় কতটা আমি খেয়াল করিনি প্রশ্নটা লেখার সময় এটা কাঁচের স্ল্যাবে আমি 60 ডিগ্রি আপতন কোণ ধরে নিয়েছি যদি বলতো কাঁচের স্ল্যাবে 30 ডিগ্রি কোণে পড়লো কাঁচের স্ল্যাবের সঙ্গে 30 অ্যাকচুয়ালি ওটাই ছিল আমি লিখতে ভুল করেছি প্রশ্নটা তো কাঁচের স্ল্যাবে তাহলে এখানে ধরলাম 30 ডিগ্রি কোণে আপতিত হলো আর কাঁচের স্ল্যাবের সঙ্গে যদি 30 হয় কাঁচের স্ল্যাবের সঙ্গে 30 মানে এই যদি কাঁচের স্ল্যাব হয় তার সঙ্গে 30 মানে এই কোণটা 30 এটা যদি বলতো কি কাঁচের স্ল্যাবের সাথে স্ল্যাবের তলের সাথে 30 ডিগ্রি কোণ এটাই ছিল প্রশ্নটা আমি খেয়াল করিনি ওটাকে আমি 60 ধরে নিলাম আর 60 কেন ধরলাম এটা বললাম কাঁচের স্ল্যাবে প্রশ্ন দুটোর পার্থক্য বুঝতে হবে কাঁচের স্ল্যাবে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে যদি 30 লিখতাম সরি 60 না 30 যদি লিখতাম এক্ষেত্রে আইটা 60 হচ্ছে কাঁচের স্ল্যাবে 30 ডিগ্রি কোণে
আপতিত হলো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলতো কাঁচের স্ল্যাবের স্বার্থে, এখানে সাথে ছিল মনে হয়, ওটা আমি খেয়াল করি, যাই হোক অসুবিধা নেই। তাহলে এটা 30 হয়ে গেল, তাহলে এটা 60, এটা 60 হলে এটা 60, তাহলে এটা 60 30 90। আর কারণটা কেন করলাম দেখো, কারণ লঘু থেকে ঘন মাধ্যমে আসলে কোণটা কমে যায়। তো এটা যদি 30 হয় তাহলে এটা হিসেবে 60 হয়ে যাচ্ছে, সেটা কখনো সম্ভব না। ঠিক আছে, তার মানে এটাকে 60 হতে হবে, তাহলে এটাকে 30 হবে। মানে মনে রাখতে হবে এই কোণটা সবসময় বড় হবে আর এটা ছোট হবে, কারণ লঘু ঘন মাধ্যমে গেলে কোণটা কমে যায়। তাহলে যাই হোক, তাহলে মিউ কত? মিউ মানে কত? sin i বাই sin r। আইটা কত বলেছে? এটা i, এটা হচ্ছে r, তাহলে আইটা কত বের হলো? sin 60 বাই sin 30। sin 30 মানে cos 60, তার মানে হচ্ছে এই মানগুলো বসিয়ে দিতে, তাহলে √3/2 বাই হাফ। তাহলে কাটাকুটি করে চলে এলো, মিউ সমান যেটা খেয়াল রাখবে কোনটা কত বলছে। তলের সাথে যদি 30 ডিগ্রি দেয়, মানে প্রশ্নটা ছিল তলের সাথে 30 ডিগ্রি কোণে, ওই সাথেটা আমি লিখতে ভুলে গেছিলাম, তাই আমার প্রশ্নটা একটু ভুল লেখা হয়েছিল। তো যাই হোক, আমরা সমাধান করেছি, মিউ এর মানটা চলে এলো √3। এটাই হচ্ছে কাঁচের স্ল্যাবের মাধ্যমিক উপাদানের প্রতিসরাঙ্ক। পরবর্তী আরো 3টে অঙ্ক। তামার পাত্রে একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলেছে, একটা তরলকে যদি গরম করি, আপাত প্রসারণ গুণাঙ্ক গামা 1, ওই তরলকে যদি রূপার পাত্রে গরম করি তাহলে হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা 2। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে আলফা 1 হলে রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? তোমরা ঠিক করে লিখে নেবে। তো আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে মৌলিক ধর্ম। তরলের ক্ষেত্রে যে পাত্রেই উত্তপ্ত করি না কেন প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সব জায়গায় সমান হবে। তো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমরা জানি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখি গামা r দিয়ে। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এই সূত্রটা আমরা শিখেছি, তোমরা দেখেছো। আমি যখন তাপের তরলের প্রসারণ দেখিয়েছিলাম তখন আমি প্রমাণটা দেখিয়েছিলাম, সূত্রটা মনে রাখলেই হবে, প্রমাণটা তো জরুরি নয়। তাহলে সব পাত্রের ক্ষেত্রেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা সমান হবে। তাহলে তাই যদি হয়, আমরা কি লিখতে পারি? প্রথমটা বলেছে তামা, তাহলে সুতরাং তামার পাত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক বলেছে গামা 1 প্লাস পাত্রের তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে সেটাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক করতে হবে। আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 3 ইনটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3 আলফা, তাহলে 3 আলফা 1। গামা জি মানে পাত্রের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক সমান 3 ইনটু আলফা। আচ্ছা, রূপার পাত্রে, তাহলে রূপার পাত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা r সমান কত? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান গামা r, আপাত বলেছে গামা 2 প্লাস ওর ক্ষেত্রে আলফা বার করতে হবে, ধরলাম আলফা 2, তাহলে আলফা 2টা কত বার করতে হবে? রূপর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? যেহেতু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সব পাত্রে সমান হবে, তাহলে দুটো গামা r এর ভ্যালু সমান হতে গামা 1 প্লাস 3 আলফা 1 সমান গামা 2 প্লাস 3 আলফা 2। তাহলে আলফা 2টা চলে আসছে গামা 1 মাইনাস গামা 2 প্লাস 3 আলফা 1/3। এটাই হচ্ছে রূপার দৈর্ঘ্য। আলফাটা কি ধরে নিয়েছি? রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, যেহেতু আমরা কি জানি
কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 3 ইন্টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তামার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া ছিল আলফা 1, রূপার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরেছি আলফা 2। তাহলে দুটো ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্র প্রসারণ গুণাঙ্ক। এর ক্ষেত্রে রূপার ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত বলেছে গামা 2 প্লাস পাত্র তাহলে 3 আলফা, এখানে ছিল 3 আলফা 1, এর ক্ষেত্রে ধরেছি আলফা 2 তাহলে 3 আলফা 2। যেহেতু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে কোনো পাত্রের ক্ষেত্রে সমান হয়, তাহলে দুটো গামা আর এর মান সমান করে দিয়ে রূপার পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা আমরা নির্ণয় করে ফেলেছি। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্নে যাব। প্রত্যেকটা গাণিতিক সমস্যাই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে তোমরা এবং করে নেবে। নেক্সট 50 ডিগ্রি উষ্ণতায় প্লাটিনাম তারের দৈর্ঘ্য 1.37 সেমি, 150 ডিগ্রি উষ্ণতায় দৈর্ঘ্য কত হবে? তো আমরা কি জানি আলফা সমান L2 - L1 বাই L1 ইনটু T2 - T1। কি কি দেওয়া আছে? L1 টা হলো প্রাথমিক, L2 হলো অন্তিম। L1 টা হচ্ছে 50 সেমি তে দৈর্ঘ্য 1.37, L2 150 সেমি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য হলো 1.37, 150 তে কত বার করতে হবে? T1 দেওয়া আছে কত? প্রাথমিক উষ্ণতা 50, T2 দেওয়া আছে 150 আর আলফা দেওয়া আছে প্ল্যাটিনামের ক্ষেত্রে 9 ইনটু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে পড়ে থাকলে কোনটা? L2। তাহলে দেখো আলফা জানি, L1 জানি, T1 জানি, T2 জানি, L1, তাহলে পড়ে থাকলে L2। তাহলে L2 এখান থেকে কত আসছে? L2 সমান হবে কত? L1 ইনটু কোণাকুণি গুণ করলে 1 প্লাস আলফা ইনটু T2 - T1। কোণাকুণি গুণ করে এখান থেকে L2 টা বার করলাম, এবার মানটা আমরা বসিয়ে দেবো। এখান থেকে এটা এলো, কোণাকুণি গুণ করে L2 সমান কত বার করে নিলাম। এবার এখানে L1 বসিয়ে দেবো, আলফা বসিয়ে দেবো, T1 T2 বসিয়ে দেবো, উত্তর পেয়ে যাবো। আচ্ছা, ক্যালকুলেশনটা করা যাবে। তাহলে L2 সমান আসছে L1 কত? 1.37, 1 প্লাস আলফা কত? 9 ইনটু 10 টু দি পাওয়ার -6 আর T2 - T1 কত? 150 বিয়োগ 50। পুরো লিখে অঙ্ক করবে পরীক্ষার সময়, কিছু স্টেপ জাম্প দেবে না। 1.37 1 প্লাস 9 ইনটু 10 টু দি পাওয়ার -4 হয়ে গেল। তাহলে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য কেটে গেল। এটা হিসেবটা কত আসছে আমরা একটু দেখে নিই। তোমরা তো ক্যালকুলেটরে করতে ভালো পারো, আমি পারি না, সরি এমনি করতে পারো, আমি ক্যালকুলেটরে করে নিই। তাহলে 1 প্লাস 9 ইনটু 10 টু দি পাওয়ার -4 1.371233। তাহলে 1.371233 পুরোটা লেখার চেষ্টা করবে, যতখানি পারা যায় করবে। তাহলে 1.37 এ থেমে যাবে না, কারণ এখানে 50 এর দৈর্ঘ্য বলেছে 1.37, আমাকে 150 এ কত, এটা কিন্তু একটু হলেও বাড়বে। অন্তত 2 অবধি 1 2 অবধি তোমরা দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে? 3 3 অবধি না গেলেও, কারণ 3 3 হাতে কলমে করাটা একটু কঠিন, গুণ করে যদি করতে পারো তাহলে খুবই ভালো, আর চেষ্টা করে পুরোটাই করার। আচ্ছা, পরের প্রবলেম আমাদের দুটি দর্পণ যদি 45 ডিগ্রি করে নত হয়, মানে দুটো দর্পণ আছে সমতল, তো দুটি দর্পণ যদি 45 ডিগ্রি করে নত হয়, আচ্ছা মনে রাখতে হবে দুটো দর্পণ যদি থিটা কোণে থাকে, তাহলে কোন একটা বস্তু আছে ধরো, তাহলে এই বস্তুর এই দর্পণ দুটোতে মোট কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? মধ্যবর্তী কোণ
থিটা হলে দুটি দর্পণে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা n সমান কত হবে 360 বাই থিটা মাইনাস 1। nটা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা, থিটাটা মধ্যবর্তী কোণ। তাহলে এখানে থিটা বলেছে 45, তো 360 ডিগ্রি, থিটা হলো 45 মাইনাস 1। তাহলে এটা 45 দিয়ে 90, 2 মানে 4, 8 মানে 7। যদি দুটো দর্পণ সমকোণে থাকতো, ডিগ্রি কোণ, সেক্ষেত্রে থিটাটা 90। তাহলে কোন একটা বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কোথায় হতো, এখানে একটা হতো, এই দর্পণে একটা হতো, এরকম একটা জায়গায় হতো, তাহলে চারটে হচ্ছে। মানে এখানে যদি আমরা সার্কেল ড্র করি, ঠিক সার্কেলে পরিধি বরাবর চারটে প্রতিবিম্ব তৈরি হতো। তাহলে এখানে চারটে কি করে হচ্ছে কেন? তাহলে n সমান এর ক্ষেত্রে কত 360 বাই 90 মাইনাস 1, মানে এটা 4 যোগ 1 মানে 2। তাহলে সূত্রটা মনে রাখবো 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1 হচ্ছে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা যখন দুটো দর্পণের মধ্যবর্তী কোণ হবে থিটা, তখন দুটো দর্পণ মিলিয়ে মোট কোন একটা বস্তুর কতগুলো প্রতিবিম্ব হবে 360 মাইনাস 1 বাই থিটা মাইনাস 1। এখানে বলেছিল মধ্যবর্তী কোণটা 45 ডিগ্রি, তাহলে প্রতিবিম্বের সংখ্যা হবে 7। ঠিক আছে, তো এই যে গাণিতিক সমস্যাগুলো, আজ এটা গাণিতিক সমস্যার প্রথম ভিডিও, এরপর আমি ভিডিও বেশ কয়েকটা করতেই থাকবো। মেনলি ফিজিক্সের পোর্শন থেকে আসে, তারপরে আমরা গ্যাসের আচরণটা এখনো বাকি আছে, রাসায়নিক গণনা ওটাও করবো। তো এই 14টা অঙ্ক তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রবলেমগুলো করে নেবে। আর অবশ্যই জানাতে ভুলবে না গাণিতিক সমস্যাগুলো করে তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। ঠিক আছে, আমি আরও অঙ্ক করাবো, এখন অনেক সময় আছে, প্র্যাকটিস করে যাওয়া ভালো করে। আজকে এই বলে শেষ করছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা দেখতে থাকো। এবং সামনে পুজো আসছে, আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। আর যারা বাইরে আছো তারা আমাদের কাছে আমরা কিভাবে এনজয় করছি সেটা তোমরা শুনতে পাবে। তো যাই হোক, আমাদের এখানে যারা বাইরে থাকো এই পরিস্থিতিতে আসা সম্ভব না, চেষ্টা করবে কোনো এক বছর এসে অবশ্যই আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখে যাওয়া। ঠিক আছে, আজকে এই বলেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সবাই মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানেই শেষ করবো।